ইংরেজিতে একটা শব্দ আছে আয়রনি। এবার এটার এক্স্যাক্ট বাংলা শব্দ কি হতে পারে, একদম বাংলা শব্দটা কি সেটা বলছি না, কিন্তু গুগল বাবা বলছে আয়রনির বাংলা হচ্ছে বিদ্রূপ। তো বলা যেতে পারে যে বর্তমানে একটা অদ্ভুত আয়রনি আমরা দেখতে পাচ্ছি এবং বাংলায় বলতে গেলে আমরা একটা অদ্ভুত বিদ্রূপের শিকার। অ্যাকশন আমরা কাল দেখেছি, তার রিয়াকশন আজ সামনে আসছে। আপনারা জানেন যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটি নির্দেশ, সিবিআই তদন্তের নির্দেশ, সেটা বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে গিয়ে খারিজ হয়ে যায় এবং এরপর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে নানা রকম অভিযোগের কথা সামনে তুলে আনেন। তবে সেই কথায় যাওয়ার আগেই, প্রসঙ্গটায় যাওয়ার আগে আজ একটা ছোট্ট করে পরিসংখ্যান আমি আপনাদের সামনে রাখতে চাই। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে সমস্ত নির্দেশগুলি বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে গিয়ে খারিজ হয়ে গেছে, তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা নির্দেশ আমি আপনাদের সামনে তুলে ধরছি। প্রথম যে নির্দেশগুলোর কথা বলছি, এগুলো গত বছর অর্থাৎ 2023-এর। প্রথমত, কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যেটা বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে গিয়ে খারিজ হয়ে যায়। তারপরে হচ্ছে একটি টেটের প্রাথমিকের একটি মামলা, প্রাথমিক শিক্ষার, সেখানে বলা হয়েছিল প্রাথমিক শিক্ষার যে নিয়োগ প্রক্রিয়া, সেখানে পার্শ্ব শিক্ষকরা অংশগ্রহণ করতে পারবেন, এইরকম একটি নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এটাও কিন্তু বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে গিয়ে খারিজ হয়ে যায়। মানিক ভট্টাচার্যের একটি মামলা, জেলবন্দি মানিক ভট্টাচার্যের সম্পত্তি বাজেয়াপ্ত করা এবং তাকে 5 লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এটাও কিন্তু বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে গিয়ে খারিজ হয়ে যায়। তারই সঙ্গে 32,000 চাকরি বাতিল হওয়ার মামলাটা নিশ্চয়ই আপনাদের মনে আছে। অভিযোগ উঠেছিল অ্যাপটিটিউড টেস্ট ছাড়াই চাকরি হয়েছে। এইরকম 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং সেটাকে প্রথমে চ্যালেঞ্জ করে যাওয়া হয় সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট এটার উপর স্থগিতাদেশ দেয় এবং মামলাটা ফেরত পাঠিয়ে দেয় কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্টে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ কিন্তু সেই স্থগিতাদেশকেই বজায় রেখেছিল। এইবার 2024-এর যে দুটো মামলার কথা জানা যাচ্ছে এখনো পর্যন্ত, তার কথায় আসি। প্রথম হচ্ছে যে 2014-এ যে টেট পরীক্ষা হয়েছিল, তার ভিত্তিতে 2016-তে যে নিয়োগ হয়েছিল, তার প্যানেল প্রকাশ করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তার জন্য একটা নির্দিষ্ট সময়সীমাও তিনি বেঁধে দিয়েছিলেন। এটাকেও কিন্তু চ্যালেঞ্জ করে পর্ষদ গিয়ে পৌঁছায় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে এবং এই নির্দেশ কিন্তু খারিজ হয়ে গিয়েছিল বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে। এবং আপনারা জানেন শেষমেশ মেডিকেল কলেজের একটি মামলা, যেখানে ভুয়ো শংসাপত্র ব্যবহার করে ভর্তি করানো হয়েছে ছাত্রদের, এইরকম একটি অভিযোগ উঠেছিল, যেখানে তদন্তের নির্দেশ দেওয়া হয় সিবিআইকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে। এই নির্দেশও কিন্তু খারিজ করে দেন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। এবং দ্বিতীয়ত, আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা জানেন 25শে জানুয়ারি থেকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে নানা রকম অভিযোগের কথা সামনে তুলে ধরেছেন। বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছেন বিচারপতি সৌমেন সেন কোনো একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে তিনি কাজ করছেন। তার ইমপিচমেন্ট প্রক্রিয়া নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন এবং শুধুমাত্র মুখে এই কথাটা তিনি বলেছেন তাই নয়, বিচারপতি গঙ্গোপাধ্যায় তার অর্ডার কপিতে অফিসিয়ালি পর্যন্ত এই কথাগুলি লিখেছেন এবং তিনি একথাও জানিয়েছিলেন যে বিচারপতি অমৃতা সিনহাও বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে যা যা অভিযোগ সেইগুলোর কথা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে জানিয়েছেন। এখন জানা যাচ্ছে সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু এই গোটা বিষয়টাই একটি স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করা হয়েছে। সুপ্রিম কোর্টের তরফ থেকে 5 জন বিচারপতিকে নিয়ে একটি বেঞ্চ গঠন করা হয়েছে, যেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিজেও রয়েছেন এবং জানা যাচ্ছে যে এই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেনের সংঘাত, বিচারপতি অমৃতা সিনহার অভিযোগ, সমস্ত কিছু নিয়ে একটি মামলার শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে আগামীকাল সকাল 10:30টায়। সুপ্রিম কোর্টের 5 জন বিচারপতি, যেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও থাকবেন, তাদের বেঞ্চে কিন্তু এই মামলা হতে চলেছে কাল সকাল 10:30টায়। তবে 25শে জানুয়ারি থেকে 27শে জানুয়ারি সকাল 10:30টায় এই মামলার মধ্যে কিন্তু আরও দুটো রিয়াকশন, আরও দুটো পদক্ষেপ দেখতে পাওয়া গেছে, যেগুলো একই রকমভাবে গুরুত্বপূর্ণ এবং তারই সঙ্গে বিতর্কিত। তার কারণ সেই সমস্ত পদক্ষেপগুলো থেকেও কিন্তু আরও বেশ কিছু প্রশ্নও উঠে এসেছে। সেই সমস্ত রিয়াকশন, সেই পদক্ষেপগুলোর কথাও আমি আপনাদের জানিয়ে রাখছি আজকের পর্বে, যাতে আগামীকাল যখন 10:30টার সময় সকালবেলা সুপ্রিম কোর্টে এই সংঘাতের মামলার শুনানি হবে, তার আগে কি কি হয়েছে না হয়েছে এবং সেই সমস্ত কিছুর ভিত্তিতে কি কি পদক্ষেপ এখনো পর্যন্ত সামনে এসেছে, সবটা সম্পর্কে আপনি অবগত থাকেন।
25শে জানুয়ারি একদিকে যখন এইরকম সব ঘটনা ঘটছিল, সেদিনই রাতে 25শে জানুয়ারি রাত 9:30 নাগাদ কলকাতা হাইকোর্টের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়, যেখানে বলা হয় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে শিক্ষা সংক্রান্ত যতগুলি মামলা রয়েছে সেগুলো তার এজলাস থেকে সরিয়ে নেওয়া হচ্ছে এবং নতুন ডিভিশন বেঞ্চে সেই মামলাগুলো পাঠানো হচ্ছে। এবার রাতের বেলা নির্দেশিকা জারি হতেই পারে, কিন্তু প্রশ্ন এই কারণেই উঠছে যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গতকাল সর্বসমক্ষে একটি প্রশ্ন তুলেছিলেন যে বিচারপতি সৌমেন সেন রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে এমন ব্যক্তির মতো আচরণ করছেন, রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত হয়ে কাজকর্ম করছেন, বিচারপতি সৌমেন সেনের ইমপিচমেন্ট প্রক্রিয়া কেন শুরু হবে না? এই কারণেই কি গতকালই কলকাতা হাইকোর্টের তরফ থেকে এরকম একটি নির্দেশিকা জারি করা হলো? কিংবা আপনারা জানেন বিচারপতি গঙ্গোপাধ্যায় কাল আরও একটি কথা বলেছিলেন। তিনি বলেন যে বিচারপতি সৌমেন সেন বিচারপতি অমৃতা সিনহাকে তার চেম্বারে ডেকে রীতিমতো রাজনৈতিক নেতাদের মতো নির্দেশ দিয়েছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ক্যারিয়ার রয়েছে একটা, সেটা যেন কোনোভাবেই বিরক্ত না হয়, নষ্ট যাতে সেটা না করা হয়। বিচারপতি সিনহার প্রাথমিকের যে মামলাগুলি রয়েছে সেই মামলাগুলোকে যেন তার এজলাস থেকে খারিজ করা হয় এবং তারই সঙ্গে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে লাইভ স্ট্রিমিং যেন বন্ধ করা হয়। বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান যে বিচারপতি সিনহা নিজেই তাকে এই কথাগুলি জানিয়েছেন এবং বিচারপতি অমৃতা সিনহা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকেও এই তথ্য জানিয়েছেন। তাহলে সেই তথ্যের উপর ভিত্তি করেই কি এই পদক্ষেপ গতকাল দেখতে পাওয়া গেল, এই নির্দেশিকা জারি করা হলো? তাহলে প্রশ্ন উঠতে পারে যে বিচারপতি অমৃতা সিনহা নিশ্চয়ই এই তথ্য আগেই জানিয়েছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে, এতদিন পরে তাহলে তার টনক নড়ল কেন? গতকাল সর্বসমক্ষে বিষয়টা চলে এসেছে, বিচারপতি গঙ্গোপাধ্যায় সবার সামনে এই অভিযোগের কথা তুলে ধরেছেন, সেই জন্যই কি তড়িঘড়ি এই পদক্ষেপ গ্রহণ করা হলো? এতদিন কি তাহলে ভেতরে ভেতরে বিষয়টাকে সেটেল করা বা ধামাচাপা দেওয়ার মতো কোনো চেষ্টা করা হচ্ছিল? দেখুন, এইরকম একটা গুরুতর অভিযোগ যেখানে বলা হচ্ছে কলকাতা হাইকোর্টের একজন বিচারপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে এতটাই চিন্তিত যে তিনি অন্য আরেকজন বিচারপতিকে ডেকে এনে বিভিন্ন রকম নির্দেশ দিচ্ছেন তার মামলা সংক্রান্ত, এই রকম একটা অভিযোগ কিন্তু সাধারণ মানুষের মধ্যে অবশ্যই আইন ব্যবস্থাকে নিয়ে এবং বিচারপতিদের নিয়ে একটা প্রশ্ন তুলে দেয়, যেটা কখনোই কাম্য নয়, যেটা কখনোই আমাদের ভালোর জন্য কোনো বিষয় হচ্ছে এমনটা নয়। কিন্তু তারপরেও এইরকম একটা ঘটনা যদি একবার ঘটে তাহলে মনের মধ্যে সন্দেহ ঢুকে যাওয়াটা বা মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হওয়াটা খুব স্বাভাবিক। কারণ একটা গাছ বিষবৃক্ষ, এইটা যদি মানুষ বিশ্বাস করতে শুরু করে নেন তাহলে যতই প্রখর রোদ আসুক না কেন মানুষ কিন্তু সেই গাছের ছায়া এড়িয়েই চলেন। একটা কথা কর্পোরেটে খুব বেশি রকম ব্যবহৃত হয়, ডোন্ট ওয়াশ ইউর ডার্টি লন্ড্রি ইন পাবলিক। কিন্তু যত সময় যায় তত আপনি বুঝতে পারবেন যে যতক্ষণ না হাটে হাড়ি ভাঙা হয়, যতক্ষণ না একদম সর্বসমক্ষে এসে সব কথা বলে দেওয়া হয়, যতক্ষণ না জানাজানি হয়, ততক্ষণ গ্লানি, লজ্জা, অপরাধবোধ এই সমস্ত কিছু বোধহয় কোনো জায়গায় পায় না। এবং তারই সঙ্গে এখানে আরও একটা কথা পরিষ্কার করে বলে দিই, যদি কোথাও পরিষ্কার না হয়ে থাকে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে যে অভিযোগগুলো তুলেছেন সেগুলো তিনি কিন্তু শুধুমাত্র তার এজলাসে বসে মৌখিক অবজারভেশনে বলেছেন, শুধুমাত্র মুখে কথাগুলো বলেছেন তা নয়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার অর্ডার কপিতে অফিসিয়ালি এই সমস্ত অভিযোগগুলো কিন্তু লিখে জানিয়েছেন। আপনারা জানেন গতকাল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত যেমন বিচারপতিকে উদ্দেশ্য করে এই কথা বলেছিলেন যে আপনি বিজেপির থেকে টিকিট পাচ্ছেন লোকসভা নির্বাচনে দাঁড়ানোর জন্য, তেমনই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে উদ্দেশ্য করে বলেছিলেন আপনি কিভাবে অ্যাডভোকেট জেনারেল হয়েছেন সেটাও আমার জানা আছে, একবার তো আপনাকে এই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, তারপরে আবার ফিরে এসেছেন। এই ঘটনার পরে জানা গিয়েছিল যে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত এই সমস্ত কিছুর পরিপ্রেক্ষিতে সবকিছু নিয়ে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়ে সবটা জানিয়েছিলেন। বিচারপতি সৌমেন সেন সেই সময় অ্যাডভোকেট জেনারেলকে বলেছিলেন আপনার কিছু বলার থাকলে আপনি প্রধান বিচারপতিকে বলুন। এবং আজ 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন দেখা যাচ্ছে ঠিক সেটাই হয়েছে। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন এই গোটা বিষয়টা নিয়ে তারা গেছেন সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে এই মামলাটি ওঠে, এই মামলার শুনানি হয়। সেই সময় রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন আইনজীবী কুণাল চট্টোপাধ্যায় এবং তিনি সুপ্রিম কোর্টের বিচারপতিদের জানান কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার এজলাসে পশ্চিমবঙ্গের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে উদ্দেশ্য করে বলেছেন যে তিনি কিভাবে কার বুট চেটে এই অ্যাডভোকেট জেনারেলের পদে এসেছেন সেটা তিনি ভালো করে জানেন।
এইরকম একটা কথা উঠেছে বলে আইনজীবী কুণাল চট্টোপাধ্যায় জানান এবং তারই সঙ্গে বলেন যে এরপরে বিচারপতি সৌজন্যের আশা প্রকাশ করতে পারেন না। সুপ্রিম কোর্টের বিচারপতিরা এই গোটা ঘটনাটাকে দুঃখজনক বলেন। এবং এখানে পরের কথাটা বলার আগে ছোট্ট করে একটা শুধু পয়েন্ট আউট করে দিই যে এই বুট চেটে কথাটার সঙ্গে কিন্তু পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিসরে একটা কথা ব্যবহার করা হয়, তার বেশ মিল আছে, জাস্ট পয়েন্ট আউট করলাম। যাই হোক, এরপরে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে আরও একজন আইনজীবী উপস্থিত ছিলেন এই মামলার শুনানির সময়, তিনি হলেন মুকুল রোহাতগি। আপনারা জানেন অন্যতম এক্সপেন্সিভ লয়ার। তিনি সুপ্রিম কোর্টের এই বিচারপতিদের উদ্দেশ্যে বলেন যে শুধু সহানুভূতি জানালে হবে না, আপনাদের পদক্ষেপ গ্রহণ করতে হবে, টিট ফর ট্যাট। উনি এরকম বলেছেন যখন, তখন একটা পদক্ষেপ তো গ্রহণ করতেই হবে, কিছু একটা নির্দেশ তো দিতেই হবে। সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ সামনে এসেছে 2014 যে টেট পরীক্ষা হয়েছিল তার ভিত্তিতে 2016 এবং 2020 যে নিয়োগ প্রক্রিয়া হয়েছে তার প্যানেল সংক্রান্ত যতগুলো মামলা কলকাতা হাইকোর্টে রয়েছে সেগুলোর কোনো একক বেঞ্চে শুনানি হবে না, ডিভিশন বেঞ্চে তার শুনানি হবে। আপাতত শুনানির ওপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ থাকবে। দেখুন, সুপ্রিম কোর্টের তরফ থেকে যেটা বলা হয়েছে সেখানে কিন্তু খুব একটা ভুল কিছু নেই, যে ঠিক আছে বারবার এত অভিযোগ উঠে আসছে তো একক বেঞ্চের যে বিচারপতিরা রয়েছেন তাদের নিয়ে সমস্যা, ঠিক আছে তাহলে ডিভিশন বেঞ্চে শোনা হবে, সেখানে দুজন বিচারপতি রয়েছেন। এই নির্দেশের ফলে বাই ডিফল্ট যেটা হলো যে এই সমস্ত মামলা, এই সংক্রান্ত সমস্ত মামলা যেগুলো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বা বিচারপতি অমৃতা সিনহার একক বেঞ্চে ছিল সেগুলো কিন্তু বিচারপতি গঙ্গোপাধ্যায় বা বিচারপতি সিনহা এবার থেকে শুনতে পারবেন না। আমাদের পশ্চিমবঙ্গের বিচার প্রক্রিয়াটা অত্যন্ত ভঙ্গুর। মানে আমাদের এখানে প্রথমেই আপনি দেখবেন একটা ঘটনা ঘটলে হুমকি চলে আসে যে না কোনো কথা বলবে না, চুপ করে থাকবে, কাউকে জানাবে না, পুলিশের কাছে যাবে না। সেই সমস্ত বাধা পেরিয়ে আপনি যদি থানায় পৌঁছেও যান সেখানে পুলিশ বলতে পারে এফআইআর নেব না, জিডি করবো না, ইত্যাদি ইত্যাদি। সেই সমস্ত কিছু পেরিয়ে আপনি আদালত চত্বরে পৌঁছে গেলে আপনাকে উকিল জোগাড় করতে হবে। এবার ভালো উকিল হলে ভালো কথা, আবার ভালো উকিল হলে এটাও হতে পারে যে পরবর্তীকালে উকিলের কাছে হুমকি আসছে, তিনি আবার সরে দাঁড়ালেন। কিংবা ধরুন এমন একজন উকিল আপনি পেলেন যিনি মাথায় হাত বুলিয়ে মাসের পর মাস বিল কেটে চলেছেন, টাকা নিয়ে চলেছেন, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। এই সমস্ত বাধা অতিক্রম করে যদি আপনি এজলাসে পৌঁছে যান, বিচারপতির সামনে যদি আপনি পৌঁছে যান এই আশা করে যে এবার আমি বিচারটা পাবো, এবং সেখানে গিয়ে যদি আপনি এই তামাশা রোজ রোজ দেখতে পান, তাহলে এত বাধা অতিক্রম করে আপনি আর পেলেনটা কি? আজকের পর্ব এখানেই শেষ করছি। পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।